গল্পের নাম ডেভিল হাসব্যান্ড, প্রতিশোধের ছায়ায় ভালোবাসা। ঘরের অন্ধকার কোণটায় দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে কেঁপে উঠল সবাই। চোখ দুটোতে যেন আগুন জ্বলছিল, ঠোঁটে হালকা বিদ্রূপের হাসি। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির গলা কাঁপছিল, তবুও সে নিজেকে শক্ত করে বলল, আমি রাজি, আমি এই বিয়ে করব। ঘরে উপস্থিত সবাই থমকে গেল। আর ছেলেটি ধীরে ধীরে বলল, তুমি জানো না কাকে বিয়ে করতে চলেছ। পরিচয়: মেয়েটির নাম ছিল মেহেরিন, ছোট্ট শহরের সাহসী এক মেয়ে। আর ছেলেটির নাম আরিস রহমান চৌধুরী। নাম শুনলেই মানুষ কাঁপে। শত কেলেঙ্কারির মাঝেও কেউ তার গায়ে হাত তুলতে সাহস করে না। সে কারো ভালোবাসা চায় না, সে চায় শুধু নিয়ন্ত্রণ। আর আজ সে পাবে এক নতুন শিকার, নিজের স্ত্রী হিসেবে। এই বিয়েটা ছিল একটা প্রতিশোধ, আর তার শুরু ছিল আজ রাতে। ঘড়ির কাঁটা রাত 8টা ছুঁয়েছে। মেহেরি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে ছাদনা তলায়। পেছনে কবরের মতো নীরবতা। আরিফ তার চোখে চোখ রাখল, যেন নিঃশব্দে ঘোষণা করল, এ বিয়ে তোমার শেষ শুরু। ইমামের কণ্ঠে বিয়ের কাজ শেষ হতেই একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল ঘরে। মেহেরিন মনে মনে বলল, হয় যা হবার দেখা যাক, আমি হার মানব না। আর আরিফ হেঁটে চলে গেল, যেন এই বিয়ে নয়, একটা চুক্তি সই করেছে। বিয়ের পরেই মেহেরিনকে আনা হলো বিশাল এক অন্ধকার ঘরে, যেখানে রাজপ্রাসাদের মতো সাজ সাজ রব, কিন্তু প্রাণ নেই। দরজা বন্ধ হতেই ছায়ার মতো পাশে এসে দাঁড়ালো আরিস। তার ঠোঁটে সেই চেনা ঠান্ডা হাসি, চোখে অদ্ভুত শীতলতা। তুমি চেয়েছিলে এই বিয়ে, তাই তো? এবার ভোগ করো এর ফল। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে স্পষ্ট জেদ, আমি হারব না। সারা রাত দরজার কাছে বসে থাকলো মেহেরিন। চোখের পাতা একবারও পড়ল না। মাথায় চলছিল একটাই কথা, এই সম্পর্কে কি কেবল লোক দেখানো, না এর পেছনে আরও কিছু আছে? আর সকালবেলায় অফিসের জন্য তৈরি হচ্ছিল, ঠোঁটে সেই চিরচেনা ভয়ঙ্কর হাসি। মেহেরিন ধীরে বলে উঠল, কেন করলেন এই বিয়ে? আরিস এক মুহূর্তে থেমে শুধু বলল, তোমার মতো মেয়েদের প্রশ্নের উত্তর আমি দিই না। তারপরে দরজা ঠেলে বেরিয়ে গেল, যেন কিছুই হয়নি। আরিস চলে গেলে ঘরে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে দেখল, একটা পৃথিবী চলছে ঠিকঠাক, শুধু তার জীবন থেমে গেছে। বিয়ের শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে সে বসে পড়ল মেঝেতে। মনে পড়ল সেই দিনগুলো, যেখানে স্বপ্ন দেখা সহজ ছিল। এখন চারপাশে রাজপ্রাসাদ, দামি আসবাব, কিন্তু কোথাও ভালোবাসা নেই। সে চোখ বন্ধ করে বলল, যুদ্ধটা আমি শেষ করেই ছাড়ব। বিছানায় না গিয়ে সারাদিন মেঝেতে বসে রইল মেহেরিন। নতুন শাড়ি, সাজগোজ, অথচ মুখে কোনো আনন্দ নেই, যেন বিয়েটা একটা শাস্তি। দুপুরে কাজের মেয়ে খাবার দিতে এসে বলল, আপা খান একটু, সারাদিন না খেয়ে অসুস্থ হয়ে যাবেন। কিন্তু মেহেরিন কাঁপা গলায় বলল, আমি কেউ না এ বাড়িতে, এখানে আমার কিছু লাগে না। ওই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামছিল আরিস। থেমে দাঁড়িয়ে শুনল কথাগুলো। তার চোখে এক ঝলক তাকালো, কিন্তু মুখে কোনো শব্দ না এলো না। রাত নামার আগেই মেহেরিন নিজের মতো করে ঘর গুছিয়ে নিল, যেন কিছুটা জেদে। সে জানে এই বাড়িতে তাকে কেউ আপন করে নেবে না, তবু নিজেকে দুর্বল দেখাবে না। হঠাৎ দরজায় শব্দ হলো। কাজের মেয়ে এসে চুপচাপ একটা বাক্স দিয়ে গেল। মেহেরিন খুলে দেখল কিছু জামা কাপড় আর একটা চিরকুট। নিজের মতো করে থেকো, আরিস লিখেছে কিনা নিশ্চিত না, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক ঝড় উঠল। সে ঘৃণা করে, তাও কেন আমার থাকার জন্য কিছু পাঠায়। মেহেরিন বুঝতে পারল না। রাত গভীর হলে অনেক দূরের জানালা দিয়ে চাঁদের আলো পড়ছিল ঘরের মেঝেতে। মেহেরিন সেই আলোয় বসে কেবল এক দৃষ্টিতে তাকিয়েছিল। চোখে জল নেই, কেবল নীরব ক্ষোভ। অন্যদিকে আরিস তার নিজের ঘরে বসে টেবিলের ওপর হাত রেখে তাকিয়েছিল ফোনের স্ক্রিনে। একটা পুরনো নিউজ হেডলাইন ভেসে উঠছিল, ডেভিল আরিস, নারী নিয়ে নতুন গুঞ্জন। সে চোখ বন্ধ করল,
যেন বিরক্ত, যেন ক্লান্ত, অথবা হয়তো দিগ্দগ্ধ কোনো পুরনো স্মৃতিতে। হঠাৎই বলল নিজেকে, এই মেয়েটা যেন বাকি সবার মতো না হয়, নইলে শেষটা ভয়ঙ্কর হবে। পরের দিন সকালটা যেন অদ্ভুত নিস্তব্ধতায় ডুবেছিল। মেহরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুপচাপ নিজের মুখের দিকে তাকিয়েছিল। চোখে হালকা ক্লান্তি, ঠোঁটে কঠিন এক নীরব প্রতিজ্ঞা। পেছন থেকে আরিস ঘরে ঢুকতেই দুজনের চোখ আটকায় আয়নায় প্রতিফলনে। মেহরিন ধীরে বলল, এই বিয়েটা আপনি যেমন করে চান আমি তা হতে দেব না। তার কণ্ঠে ভয় ছিল না, ছিল নিজের সম্মান বাঁচানোর শক্ত এক সংকল্প। আরিস ঠান্ডা চোখে তাকালো মেহরিনের দিকে। বিয়েটা শুধু নামেই হয়েছিল, সম্পর্কের নামে নাটক ছিল সবটা। ভুলে যেও না, যেটা ছিল আমার প্রতিশোধ আর তোমার ছিল দায়িত্ব এড়ানোর পথ। মেহরিনের গলা শুকিয়ে এলো, তবুও সে বলল, হ্যাঁ জানি, আপনি যা করেছিলেন সেটা ভালোবাসা ছিল না, ক্ষমাহীন শাস্তি। তবু আমি আপনাকে ঠকাইনি। আরিস একটা তীব্র হাসি হেসে বলল, ঠকাওনি, তুমি তো নিজেই বলেছিলে এই বিয়ে শুধু নাম কাওয়াস্তে। তাহলে এখন এত দাবি কিসের? তার কণ্ঠে ছিল তাচ্ছিল্য, অথচ চোখে যেন জমে থাকা অভিমান ফুটে উঠেছিল। মেহেরিনে চোখ দুটো জলে ঝাপসা, কিন্তু সেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। হ্যাঁ বলেছিলাম, কারণ তখন আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু প্রতিদিন আপনার নির্লিপ্ত অবহেলার মাঝেও আমি আপনাকে বুঝতে চেষ্টা করেছি। আরিস তাচ্ছিলের ভান করলেও কিছু বলল না। মেহরিন এগিয়ে এলো এক পা, কাঁপা গলায় বলল, আপনি আমার জীবনকে ধ্বংস করে দিলেও আমি কখনো আপনাকে ঠকাইনি। প্রতিশোধ ছিল আপনার, কিন্তু সেই প্রতিশোধের আগুনে আমিও পুড়েছি বারবার। আরিস চোখ ফিরিয়ে নিল। সে হয়তো বুঝতেই পারল না একটা মেয়ের কষ্ট চেপে রাখা কান্না কতটা ভয়ঙ্কর হতে পারে। আরিস মেহরিনের চোখে এক ঝলক তাকালো, যেখানে ছিল না ভয়, ছিল শুধু একটা নীরব সাহস। সেই দৃষ্টিতে যেন কোথাও একটা অপরাধবোধ উঁকি দিচ্ছিল তার ভেতরে। কিন্তু মুখ শক্ত করল সে, তোমার কথাগুলো খুব নাটকীয় শোনায় মেহরিন, কিন্তু আমি নাটক সহ্য করি না। মেহরিন ধীরে বলল, তাহলে এই বিয়েটাও তো আপনার জন্য একটা নাটকই ছিল, তাই না? এক মুহূর্ত আরিস কিছু বলল না। মুখের পেশিগুলো একটু কেঁপে উঠল, যেন কিছু বলবে, আবার গিলেও ফেলল। তারপর ঠান্ডা গলায় বলল, এই ঘরে থাকবে আমার নিয়মে, না পারলে দরজা খোলা আছে। মেহরিন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ পিছন ফিরেই দরজার দিকে এগিয়ে গেল। আরিস চোখ ছড়িয়ে জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু পায়ের শব্দে সে মুখ ফিরিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? মেহরিন থেমে বলল, আপনি তো বললেন দরজা খোলা। তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে চাই, কারণ আমি এখনও বুঝিনি আমি বন্দি না অতিথি। আরিস এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালো, মুখে হালকা বিরক্তি, কিন্তু চোখে এক অজানা কৌতূহল। তোমাকে দরজা থেকে বেরোতে বলিনি। মেহরিন এক পা পিছিয়ে এসে বলল, তাহলে ঠিক করুন আপনি কি চান, কারণ আমি আপনার রোবট হয়ে থাকতে পারবো না। আরিস এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলো মেহরিনের চোখে, তারপর গলা নিচু করে বলল, তুমি ভাবছো তুমি এখানে ইচ্ছায় এসেছো? মেহরিন চোখ নামিয়ে নিল, উত্তর দিল না। আরিস ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে এক অদ্ভুত শীতল আগুন। তুমি জানো না, আমি কাউকে একবার কাছে আনলে তাকে ছেড়ে দিতে শিখিনি। তুমি শুধু আমার, বুঝলে? মেহরিন চমকে তাকালো, আপনি কি আমাকে জোর করে আটকে রাখতে চান? আরিস শান্ত গলায় বলল, তুমি যদি চলে যাও তাহলে আমি এই দুনিয়ার সব দরজা বন্ধ করে দেব, শুধু তোমার জন্য। মেহরিন ধীরে ধীরে সরে দাঁড়িয়ে বলল, আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি আপনার বন্দি, অথচ আমি তো শুধুই একটা অতিথি, তাই না? আরিস ঠোঁট চেপে হাসল, অতিথিরা এত প্রশ্ন করে না। মেহরিন রেগে গেল, তাহলে পরিষ্কার করে বলুন আপনি আমাকে যেতে দেবেন না। ঠিক তখনই আরিসের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে শুধু একটা নাম ভেসে উঠল, শ্যাডো 9। আরিসের মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। সে ফোনটা ধরেই বলল, এখনই আমি আসছি।
চোখ একবার মেহেরিনের দিকে ফিরে গেল গভীরভাবে। ফোনটা কানে নিয়েই আরিস বলল, বুঝেছি, তবে ও এখন আমার সঙ্গে আছে। তার কণ্ঠে যেন হঠাৎ করে একটা চাপা তীব্রতা চলে এলো। মুহূর্তেই ভিতরেই সে আবার ঠান্ডাও হয়ে গেল। ফোনটা রেখে চোখ রাখলো মেহেরিনের চোখে। তুমি বাইরে যেতে পারো, দরজাটা বন্ধ থাকবে না। কিন্তু এক মুহূর্ত থেমে ধীরে বলল, তোমার জন্য বাইরে যে অপেক্ষা করছে তারা আমার মতো ভদ্র না। মেহেরিনের শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আরিস আর কিছু না বলে ঘুরে দাঁড়ালো আর স্লো মোশনে হাঁটতে হাঁটতে হারিয়ে গেল কাচের দরজা পেরিয়ে। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে রইল। চারপাশে ঝকঝকে আধুনিকতার মাঝে যেন তার নিঃশ্বাসটাও বেমানান। পেছনের জানালার দিকে এগিয়ে গিয়ে পর্দাটা একটু সরাতেই দেখতে পেল দুটো কালো গাড়ি পার্ক করা আর 4-5 জন অচেনা মুখ, যারা বারবার ঘড়ি দেখছে আর দূর থেকে তাকিয়ে আছে এই দিকেই। ওর বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। কাকে ফোন করেছিল আরিস? কি জানে সেই লোকগুলোকে? তবে তার চেয়ে বেশি গা শিউরে উঠল যখন দরজার পাশের দেয়ালে চোখ পড়ল। সেখানে লেগে থাকা একটা ছোট্ট কাগজে যেন আঁচড় দিয়ে লেখা, ভুল করেছো, এখন খেসারত দাও। মেহেরিনের ঠোঁট শুকিয়ে এলো। তার মনে হচ্ছিল কেউ যেন প্রতিটা নিঃশ্বাস গুনছে। হঠাৎ পেছন থেকে দরজার শব্দ। সে ঘুরে তাকালো। আরিস দাঁড়িয়ে আছে, হাতে 1 কাপ কফি আর মুখে সেই চিরচেনা ঠান্ডা হাসি। তোমার জন্য বানালাম, খেয়ে নাও, সে বলল খুব নরম গলায়, যেন কিছুই হয়নি। কিন্তু মেহরিন আর সেই কণ্ঠে বিশ্বাস রাখতে পারল না। তার মন বলল, এই মানুষটাই হয়তো তার সবচেয়ে বড় ভয়। পরের দিন সকাল। ডাইনিং টেবিলে সকালে নাস্তা প্রস্তুত। চারপাশে মানুষ, অথচ মনে হয় প্রতিটি চেয়ার এক একটা প্রশ্নবোধক। মেহেরিন চুপচাপ বসে আছে, চোখের সামনে কফির কাপটা রেখে। ছু দেখেনি এখনো। আরিস এসে তার ঠিক বিপরীতে বসলো। গলাটা একটু নিচু করে বলল, ঘুম হয়েছিল তো? নাকি আমার ছায়া তোমার ঘুমেও ঢুকে পড়েছে? তার হাসিটা ছিল ঠান্ডা, হিসেবি, এমন এক তীক্ষ্ণ কৌতুক যেন খেলনার মতো করে মানুষের আতঙ্ক নিয়ে খেলে। মেহেরিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গলা শুকনো, কিন্তু কথাটা ঠিকঠাক উচ্চারণ করলো। তুমি কি চাও আরিস? আরিস টেবিলের উপর আঙুল টোকা দিতে দিতে বলল, শুধু তুমি আর তোমার বিশ্বাস। সে ঝুঁকে বলল, কিন্তু বিশ্বাস পাওয়ার জন্য সবাই সোজা রাস্তা বেছে নেয় না, জানো? মেরিনের কাঁধে হিমশীতল স্পর্শ রেখে চলে গেল সে। তার গায়ে যেন শীতল বিষ ছুঁয়ে গেল, ঠান্ডা, ধূর্ত আর হিংস্র। সেই দিন দুপুরে মেহেরিন অনেক কষ্টে সাহস করে খুঁজতে গেল ঘরের একটা পুরনো আলমারি, যেটা আরিসের বাবা মার জিনিসে ভর্তি ছিল, যেটা আর কেউ ছয় না। হঠাৎ একটা কাঠের ছোট বাক্সের ভেতর পায় অদ্ভুত কিছু, একটা পুরনো ডায়েরি। আর সেই ডায়েরির পাতায় লেখা যে আরিসকে সবাই চেনে, সে আসল নয়। সত্যিকারের আরিস শুধু রাতেই জেগে ওঠে। মেহরিন অবাক হয়ে গেল। এটা কি লেখা? কে লিখেছে? আর কি মানে এর? পরের দিন সকালে আরিস স্বাভাবিক। সে হালকা কথা বলে, মেহরিনকে হাসানোর চেষ্টা করে। কিন্তু মেহরিন এখন তার চোখে দেখছে সেই ছায়া, যেটা রাতের ফোনে ছিল, যেটা ডায়েরির পাতায় লেখা ছিল। আরিস বলল, আজ রাতটা একটু অন্যরকম হবে, প্রস্তুত থেকো। তার ঠোঁটে হাসি, কিন্তু চোখে আগুন। আর মেহরিন স্পষ্ট বুঝতে পারল, এই মানুষটার হাসির আড়ালেই আছে কোনো ভয়ঙ্কর খেলা। রাত তখন গভীর, বাড়িটা নিস্তব্ধ, যেন নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাওয়া যায়। মেহরিন বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ ভেতর থেকে একটা শব্দ এলো, ভাঙা কাঁচের আওয়াজ। সে দৌড়ে গেল ভিতরে। তার চোখের সামনে যা দেখল, সেটা ঠিক স্বপ্ন না, দুঃস্বপ্ন। সেটা বোঝারও সময় ছিল না। আরিস আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুঠো করে দিয়ে আয়না ভেঙে ফেলেছে। তার চোখ দুটো লাল, নিঃশ্বাস ভারী, ঠোঁটের কোণে রক্ত। সে এক নজরে তাকালো মেহরিনের দিকে, কিন্তু সেটা আরিস ছিল না, সেটা ছিল অন্য কেউ। মেহরিন শিউরে উঠল।
তার পা যেন মাটিতে আটকে গেছে। আরিস ধীরে ধীরে কাছে এলো, মুখটা হালকা এক ফিসফিসে হাসি। তুমি জানো আমি কি হতে পারি? সে সামনে এসে থেমে গেল। মেহেরিনের চুলের গোড়ায় মুখ এনে বলল, আমার মধ্যে একটা ছায়া আছে, সে কখন জেগে ওঠে আমি নিজেও জানি না। তার গলা ভাঙা কিন্তু ঠান্ডা, যেন একসাথে শিকারী আর শিকারের মধ্যে কথা হচ্ছে। দৃশ্যপট বদলে যায়। একটা শিশু, একটা ছোট ছেলেটা কান্না করছে। একটা মহিলা, তার মা, বলছে, তুই কেন এসেছিস আমার জীবনে? তুই তো আমার অভিশাপ। ছেলেটা মুখে হাত চেপে কান্না চেপে ধরে। তার পেছনে দাঁড়িয়ে আছে এক পুরুষ, নির্বিকার, দূরের মানুষ, যে শুধু কাজ নিয়ে ব্যস্ত। এই ছিল আরিসের শৈশব। এই ঘরেই সে প্রথম ভয় চিনেছিল আর শিখেছিল ভয় দেখাতে। এই সেই ছেলেটা যে এখন আরিস, যার মনে জমেছে শীতল ক্রোধ, শৈশবের অবজ্ঞা আর অনাহারের ব্যথা। যখন খুব রেগে যায় তখন তার চোখের সামনে সেই মা ফিরে আসে। তার ভিতরে লুকিয়ে থাকা সেই অন্য মানুষ, যে কাঁদে না, ভালোবাসে না, কেবল শাস্তি দিতে জানে, জেগে ওঠে। এই মানুষটাই আজ মেহেরিনের স্বামী, আর সে জানে না কি ভয়ঙ্কর কিছু সে বিয়ে করে ফেলেছে। পরের দিন সকালে সব কিছু স্বাভাবিক। আরিস খুব সাধারণ ভঙ্গিতে নাস্তা করছে, অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছে। মেহরিন বলল, গতকাল রাতে কি হয়েছিল? আরিস একটু থেমে বলল, ঘুমের মাঝে দুঃস্বপ্ন এসেছিল বোধহয়। তুমি ভয় পেয়ে গিয়েছিলে। মেহরিন জবাব দিল না। তার ভেতরে কিছু একটা বলল, এই লোকটা কিছু একটা লুকাচ্ছে, আর সেই কিছুটা সে ভয়ঙ্কর, যেটা সে অনুভব করতে পারছে। মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। অন্ধকার রাত, নীরবতা এতটাই গা ছমছমে যে মনে হচ্ছে ঘড়ির কাঁটা থেমে গেছে। মেহেরিন ভাবে, এই জন্যই যেদিন এসেছিলাম কাউকে দেখেছিলাম না এ বাড়িতে। একমাত্র আরিস ছিল এই বাড়িতে। তার ঠোঁটে চাপা একটা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে রয়েছে আগুন, প্রতিশোধের আগুন। নিজেই মনেই ফিসফিস করে বলে উঠল, আমি যদি এখনই পালিয়ে যাই তাহলে কি হবে? আমি হয়তো এই ভয়াবহতা থেকে মুক্তি পাব, কিন্তু তাহলে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ, সেটা কি কেউ নেবে? তার চোখে জল করে উঠল অদম্য এক সংকল্প। না, আমি পালাবো না, আমি এখানেই থাকবো। আগে তাকে সুস্থ করে তুলব, তারপর আমি শুরু করব আমার খেলা, ভয়ঙ্কর নৃশংস প্রতিশোধের খেলা। একবার পিছনে তাকালো। আরিস, এই মানুষটাই যার জন্য তার বোন, আর আজ সেই মানুষটাই তার প্রতিশোধের প্রধান অস্ত্র হবে। মেহেরিন এবার চোখ বন্ধ করল, ঠোঁটে একটুখানি ঠান্ডা হাসি। শুরু হোক আমার খেলা, মিস্টার আরিস, সুস্থ হয়ে ওঠো, কারণ তারপর যা হবে তা হয়তো তোমার জীবনটাকেই বদলে দেবে। চলবে।